জোড়াকির সপ্তাহে আজকের রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে বিছুতি পাতা দ্বিতীয় পর্ব। শোনো প্রিয়, আজ যাকে তুমি অগ্রাহ্য বিশ্বাস আর ভালোবাসায় আচ্ছন্ন করে স্বপ্ন সাজাচ্ছ, কাল সে বিশ্বাসের গলায় ছুরি চালিয়ে দিলে সহ্য করতে পারবে তো? সবটুকু দিয়ে কাউকে আঁকড়ে বাঁচতে চেয়েও না। ফসকে গেলে, বদলে গেলে নিজেকে নিজের খুঁজে পেতে কবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। মনে রেখো, খুব কম মানুষ আছে যারা ভালোবাসার মূল্য ভালোবাসা দিয়ে দিতে পারে। তাদের মধ্যে হয়তো আমি পড়ি না, তবে অতিরিক্ত মূল্য দিতে গিয়ে তুমি তোমাকে খুঁজে পাবে না বিপরীত মানুষটা আকাশে। তোমার আকাশ বদলি হয়ে যাবে, মেঘে ঢেকে যাবে পূর্ণিমার চাঁদ, রাস্তা বাঁকা হয়ে যাবে। 1 মিনিটের রাস্তা 1 যুগ হেঁটেও গন্তব্য খুঁজে পাবে না তুমি। খুব করে যাওয়া মানুষ একদিন খুব বিশ্রীভাবে ছুঁড়ে মারবে তোমাকে। যে তোমার জ্বরে ঝড় আসার মতো ছটফট করত, সে তোমাকে একদিন পেয়ে গেছে বলে অবহেলার পাশে বসিয়ে হারিয়ে যেতে বাধ্য করবে প্রতিনিয়ত। দিন মাস বছর পেরোবে, তোমার মন ক্যান্সারে পরিণত হবে। কেউ জানান দিয়ে আসবে না তুমি কেমন আছো। নির্দিষ্ট কাউকে নিয়ে ভালো থাকাটা সবাই চায়, কিন্তু যখন নির্দিষ্ট একজনকে নিয়ে ভালো থাকতে চাইবে, তখন তোমার পৃথিবী ভালো থাকাটা অপরাধ। কোথাও কোথাও পাপ ধরা দিবেই তোমার মধ্যে। আমরা ভালোবাসা খুঁজি, হন্য হন্য করে হন্যি হই, কিন্তু পেয়ে গেলে পায়ের তলায় পিষে মারি। চাইলেই চাওয়ার মতো চেয়েও থেকে যাওয়ার মন খুঁজে মুখে ফেনা তুলি কখন, কিন্তু যখন চাওয়াটা তীব্র হয় তখন পাগলামি মনে করি। অতিরিক্ত যত্নে যখন বুকে আঁকড়ে ধরি, তখন সাইকো বলে কেড়ে নেয়। ছুঁড়ে ফেলে দিই বিশুদ্ধ প্রেম নিষিদ্ধ বলে। যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে 5 মিনিট জড়িয়ে ধরে রাখে, তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে। বউয়েরা ঘরের লক্ষ্মী, এদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া যায় দাও, তত বেশি সংসার ও শান্তি আসে। স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সময় দিন, না হয় যথেষ্ট পরিমাণ বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না কখনো। সেই পুরুষ কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি। প্রতিদিন একবার স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ আমি একটু বেশি বলি, বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। মন ভালো রাখতে বউকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সব ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন। মেয়েদের মন ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে, বেশি একটু। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো। একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে, তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারে না। তাই প্রত্যেকটা স্বামীর উচিত তার সন্তানের মাকে কোনো রকম কষ্ট না দেওয়া। কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর, তাই না? আবার দেখুন, কবিদের নিজেরই প্রেয়সী থাকে না। এই ছেলে শোনো, হৃৎস্পন্দনে তোমার ছন্দ, এলোমেলো অগোছালো জীবনের প্রেমলগ্ন। এই ছেলে শোনো, চারিদিকে কেবল তুমি, এই বুকে কান পাতো, ভালোবেসে আঁকড়ে ধরো। এই ছেলে শোনো, কাছে এসো, চড়িয়ে ধরো, চোখে চোখ, ঠোঁটে ঠোঁট, হৃদয়ে হৃদয় মিশিয়ে পাগল পাগল ভালোবাসো, হৃদয় জুড়ে বসো। রাতের বেলা পুকুর পাড়ে বসে মোবাইল টিপছি, পাশে তেঁতুল গাছ থেকে হঠাৎ কিসের যেন শব্দ এলো। আমি একবার তাকিয়ে দেখলাম, কিছু নেই। আবার ফোনের দিকে নজর দিলাম, আবার শব্দ এলো। আমি এবার ফিরে তাকাতেই দেখি একটা সাদা কাপড় পরে কেউ ঝুলছে গাছে। আমি বিষয়টা দেখার জন্য ঘুরে অন্যদিকে দিয়ে যাওয়ার চেষ্টা করলাম। সবাই বলে আমি নাকি আব্বুর মতো সাহসী, তাই ভয় একটু কম পাই। ধীরে ধীরে অন্য পাশ দিয়ে যেতে লাগলাম। আমার পুরো বিশ্বাস লাগছিল ওখানে কোনো মানুষ এমন কাজ করছে। কাছে যেতেই দেখি পিচ্ছি আর কিছু ছেলে মেয়েকে দেখলাম যারা তখন খেলছিল। আমি তখন বললাম,
আমাকে ভয় দেখাচ্ছিলে তাই না? ওয়েট, তোমার কি করি দেখো। আমি হঠাৎ ভূতের মতো করে পিছন থেকে চিল্লিয়ে উঠতে একে একটা আর খুঁজে পেলাম না। আর পিচ্চিটা তো অজ্ঞান হয়ে রইল। আমি আর না হেসে পারলাম না। জ্যোৎস্নার আলো চারিদিকে আলোকিত করেছে। আমি হাসতে হাসতে সেতুর কাছে বসলাম। হঠাৎ কে জানি ওর দিকে চোখ পড়ল আমার। চাঁদের আলো এসে ওর মুখে পড়েছে একদম মায়াবী পরীর মতো লাগছে ওকে। চোখ দুটো ডাগর ডাগর, ঠোঁট দুটো চিকন গোলাপের পাপড়ির মতো নরম, ঠোঁটের পাশে একটি তিল যেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমায় ওই তিলটার দিকে টানছিল খুব। অন্যরকম ঘোরের মধ্যে পড়ে যাচ্ছিলাম। নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, কুণাল কন্ট্রোল কন্ট্রোল, কুণাল কন্ট্রোল কর। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। কেননা ওর দিকে আমায় খুব টানছিল। ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে এগোতে লাগলাম। লক্ষ্য করলাম ওর ঠোঁট জোড়া কাঁপছে। আমি ওর খুব কাছে গিয়ে থেমে গেলাম। ওর দিকে চেয়ে দেখি ওকে দেখতে লাগছে এতটা সুন্দর, স্বর্গের পরীরাও হার মানবে তার সামনে। আমি এটা কখনো ভাবিনি। আমার নিঃশ্বাস ওর মুখে পড়তেই ওর জ্ঞান ফিরে এলো। আমায় এভাবে মুখের সামনে দেখে নীরা চোখ বড় বড় করে আমায় জোরে ধাক্কা দিল। আমি সামলাতে না পেরে পুকুরে পড়ে গেলাম। আর নীরা তো উঠে আমায় ভেঙচি কেটে দিল এক দৌড়। আমি হুব্বার মতন দাঁড়িয়ে রইলাম পুকুরের ভেতরে, কেননা পানি বেশি নেই। উঠে বাসায় যেতেই দেখি সবাই খাবার টেবিলে বসে আছে আমার অপেক্ষায়। আমাকে ভেজা অবস্থায় দেখে আমি বলবো কি হয়েছে? নীরার মুখে কথাটা শুনেই আমি নীরার দিকে চোখ বড় বড় করে তাকালাম। নীরা সেটা বুঝতে পেরে মিটমিট হাসতে লাগলো। আমার ভয়ে কলিজা শুকিয়ে এসেছে। এই ভেবে যদি বলে দেয় তো কত কেলেঙ্কারি হয়ে যাবে, মান সম্মান যা ছিল সব ধুলোই মিশে যাবে। ভয়ে গা ঘামতে লাগলো। আচ্ছা নীরামা, তুই বলতো ও কি করেছে? অন্ধকারে ফোন চালাতে চালাতে হাঁটছিল আর পুকুরে পড়ে গেছে। সবাই কথাটা শুনে অট্ট হাসিতে হেসে উঠল। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। এতক্ষণে আমার দাদু আমাকে বলল, কি রে দাদু ভাই, তুই ঘামছিস কেন? দাদুর কথায় ভয় পেয়ে উঠলাম। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকলাম। মানে কিসের মানে? আসলে পানি লেগে আছে, পড়ে গেছিলাম না, তাই তোমাদের সাথে কথা বলবো না। আমি কখন থেকে দাঁড়িয়ে আছি ভেজা শরীরে, তোমাদের কোনো খেয়ালই নেই। এ কথা শুনতেই আম্মু আমার দিকে এগিয়ে এসে তার আঁচল দিয়ে তাড়াতাড়ি করে আমার মাথা মুছে দিল। একেই বলে মায়ের আদর। এরপর আমাকে সঙ্গ করে নিয়ে রুমে নিয়ে গেল। খুব ভালো লাগছে এবার। সব কিছুর পরেও আমার আম্মু আমার সাথে আছে। তবে একটুর জন্য বেঁচে গেছি, নীরা কিছু বলেনি। চেঞ্জ করে কদা সেরে রুমে আসলাম। তারপর একটু ছাদে গেলাম। দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে আছি আর মনে মনে নীরাকে থ্যাঙ্কস দিলাম। যদি সত্যিটা বলে দিত তাহলে এতক্ষণে সব শেষ হয়ে যেত। এসব ভাবছি, হঠাৎ করে আকাশের দিকে নীরার মায়াবী হাসি মুখটা ভেসে উঠল। খুব অবাক হয়ে চোখ দুটোকে দোলে আবার দেখার চেষ্টা করলাম। আবারও তাই। নিজের কাছে সব অদ্ভুত মনে হচ্ছিল। গায়ে চিমটি দিয়ে দেখলাম স্বপ্ন দেখছি না তো। একটা পিচ্চিকে নিয়ে এত ভাবছি কেন? আমি এসব নিয়ে কি ভাবছি? হঠাৎ কে যেন বলে উঠল, আকাশে চেয়ে কি দেখেন? হঠাৎ করে কারো উন্মাদ করা নারী কণ্ঠ শুনে ভয় পেয়ে পাশে তাকিয়ে দেখি পিচ্চি মেয়েটি বসে হাসছে আমার পাশেই। গলায় থুক নিয়ে দিলাম। তা দেখে পিচ্চিটা হাসতে লাগলো। আমি চুপচাপ থাকলাম। হালকা শীত করছিল। আমার গায়ে হাত চেপে বসলাম। শীতল বাতাস বয়ে যাচ্ছিল। আকাশে লক্ষ তারার মাঝে সুন্দর একটা চাঁদ। আমি বললাম, থ্যাঙ্কস থ্যাঙ্কস নীরা। কেন? কেন? আমাকে বাঁচানোর জন্য। আমার কথা শুনে নীরা হাসলো। আমায় চিমটি দিয়ে ভেঙচি কেটে দিল। আমি বসে রইলাম হাঁ করে। কি আজব মেয়ে মায়েরি, কিছুই বুঝি না, শুধু পাগলির মতন হাসে। সকালে শুয়ে আছি, কত সুন্দর স্বপ্ন দেখছি। কেউ এসে তাতে পানি ঢেলে দিল।
এইবার আর রাগ আটকাতে পারলাম না, কারণ এইবার আর সহ্য হচ্ছে না। পিচ্চিটাকে তাড়া করতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ হারিয়ে ফেললাম। আম্মু কাছেই ছিল, তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু আম্মু বলল দেখিনি। এমন সময় হুট করে মনে হলো বাইরে থেকে কিসের আওয়াজ হলো। তাই দেখতে দরজা খুলতেই দেখি কেউ একজন গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। সবাই চিৎকার করে ওঠে। কাছে গিয়ে মুখ থেকে চুলটা সরাতেই আমার শরীর থেকে আত্মাটা যেন বেরিয়ে গেল। আমি যেন জীবন্ত এক লাশ হয়ে দাঁড়িয়ে আছি। আমতা মামতা ভাবে বলে উঠলাম, নীরা, নীরা, কি করলে তুমি নীরা? নীরা, নীরা, কেন নীরা, কেন? জোনাকির শব্দে আজকের রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে আমার 100 নম্বর ম্যাগাজিন পুনর্জন্মের 7 নম্বর পর্ব, বিছুদি পাতা 2য় পর্ব। সবাইকে অনেক ভালোবাসা আমার পাশে এবং সাথে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আমাদের অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো। যারা প্রথমবার আমাদের চ্যানেলে কিংবা প্রথমবার আমাদেরকে শুনছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাকি অডিও স্টোরিগুলো শোনো। তোমাদের অপ্রকাশিত মনের কথাগুলো আমি প্রকাশ করি। তুমি দেখো, হয়তো কোথাও মিলে যেতে পারে তোমাদের মনের সাথে। যারা আমার সঙ্গে কাজ করতে চাও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আরজেকে। এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো। এইভাবেই পাশে থাকো, এইভাবেই সাথে থাকো। তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই।